আমি এই জীবনে প্রথমবার ভোট দিলাম, এর আগে কখনো ভোট দেওয়ার সুযোগ আমার হয়নি, এবং নির্বাচনের জীবনের প্রথম, এবং নির্বাচিত হওয়া জীবনের প্রথম। তো এদিক দিয়ে বলতে পারেন আমি সম্পূর্ণ অনভিজ্ঞ একজন ব্যক্তি। তো আল্লাহ যেন কাজ করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। প্রথমত এটাকে আমি মোটেই পেশা হিসেবে দেখি না, এটা পুরোটাই একটি দায়িত্ববোধের জায়গা থেকে এখানে আসা, জনগণের প্রতিনিধিত্ব করা, এই জন্য যাতে তাদের অধিকার আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারি। আমার কাছে মনে হয় যে 54 বছর আমাদের সমাজে যত ব্যাধি আছে তার প্রধান কারণ হচ্ছে যারা জনপ্রতিনিধি তারা তাদের দায়িত্বের ব্যাপারে সৎ ছিলেন না, এবং সকল ধরনের অনৈতিক এবং দুর্নীতি থেকে শুরু করে সামাজিক মানে অসামাজিক এবং অবৈধ কাজে এই জনপ্রতিনিধি সবচেয়ে বেশি ইনভলভ ছিল। এটা পরিবর্তন হওয়া দরকার। রাজনৈতিক ধারা পরিশুদ্ধ হওয়া দরকার, রাজনীতিবিদদের পরিশুদ্ধ হওয়া দরকার। এই কাজটা আমি এক কাজ করতে পারতাম, বাইরে থেকে সমালোচনা করতে পারতাম, আর একটা হচ্ছে ভিতরে থেকে এটাকে পরিবর্তনের চেষ্টা করতে পারতাম। সেই প্রচেষ্টা থেকেই আমার সম্পৃক্ত হওয়া। আমি এই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা হয় রাজনীতি ধারাকে পরিশুদ্ধ করব, নাহলে এই চেষ্টা করে যাবো যে কয়েকদিন জীবিত আছি। অর্জন করবো কিনা, সাফল্য অর্জন হবে কিনা, এটা আল্লাহর সিদ্ধান্ত। আমি চেষ্টা করে যাচ্ছি, দেখা যাক কী হয়। আমার নির্বাচনের ফলাফল অনুযায়ী আমার নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদুল ইসলাম তুলি, এবং দ্বিতীয় স্থান অর্জন করেছেন সাবেক বিএনপির এই দারুসালাম থানার আহ্বায়ক, তিনি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, উনি আবু বকর সিদ্দিক সাজু ভাই, উনি পেয়েছেন তৃতীয় স্থান অর্জন করেছেন। সব মিলিয়ে এই আসনে প্রায় 13 জন প্রার্থী ছিলেন, এই 3 জনই মূল মুখ্য। ভোটটা খুবই আবেগঘন ছিল। আমার কাছেও শেষের সময় উৎফুল্ল মনে হয় নাই। আমার কাছে মনে হয়েছে অনেক বড় পাহাড়, বোঝার পাহাড় আমার মাথায় চেয়ে বসছে। আমাকে এই মানুষের হক তাদের বুঝিয়ে দিতে হবে। আয়নাঘর থেকে যারা বেরিয়ে আয়নাঘরে গিয়েছেন, জীবিত অবস্থায় আয়নাঘর থেকে বের হয় নাই, তাদের কথা আমাকে বলতে হবে। আমার কাছে রীতিমতো দম বন্ধ মনে হচ্ছিল যে এই কঠিন দায়িত্বকে আমি পালন করতে পারবো কিনা। আমার উৎসব করার অনুভূতি চলে গিয়েছিল সেই মুহূর্তে। আমার দম বন্ধ মনে হচ্ছিল যে এত বড় দায়িত্বকে আমি পারবো কিনা। আমি সবার আগে আমার মাকে ফোন করে মাকে বলি যে ফলাফল ঘোষণা হয়েছে, আমার তো ভয় লাগতেছে যে এই দায়িত্ব আমি পারবো কিনা। আমি আল্লাহর দরবারে কাল কিয়ামত থেকে এটা আমার নাজাত উসিলা হবে নাকি আসামির কাঠ করে দাঁড়াবো, এই দুশ্চিন্তা আমাকে পেয়ে বসছে। আমার কাছে মোটেই উৎসব করার, মোটেই আনন্দ উৎসব করার অনুভূতি আমার মধ্যে ছিল না। দায়িত্ববোধের অনুভূতি থেকে আমার দম বন্ধ লাগছিল। আমার মা আমাকে সান্ত্বনা দিয়ে বলেছেন যে ক্ষমতার উৎস আল্লাহ, আল্লাহ যেহেতু তোমাকে এই দায়িত্ব দিচ্ছে, এই পালন করার শক্তি তোমাকে আল্লাহ দেবেন ইনশাআল্লাহ। তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করো, শক্ত থাকো, ইনশাআল্লাহ আল্লাহ তোমার জন্য কাজ সহজ করে দেবেন। আমার মায়ের এই কথা আমাকে আস্তে আস্তে স্বাভাবিক করে নিচ্ছে। আমার আশেপাশে আমার ভোট কর্মীরা, রাজনৈতিক কর্মীরা সব উল্লাস করছিল, কিন্তু আমি একবারের জন্য হাসতে পারিনি। আমি দুশ্চিন্তার গ্রস্ত ছিলাম, এবং এখন পর্যন্ত আমি কোথাও উল্লাস করিনি। আমার কাছে মনে হয়েছে যে নির্বাচিত হওয়া কোনো বিজয় না, মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দেওয়ার জন্য যদি কাজ করতে পারি সেটা বিজয়। এটা অনেক কঠিন কাজ, 54 বছর ধরে এটা হয় নাই। আমি একাকি সেটা করতে পারবো কিনা, এই দুশ্চিন্তা আমাকে রাতে ঘুমোতে দেয় না। আমি সবার কাছে দোয়া প্রার্থী, আল্লাহ যেন এই দায়িত্ব আমাকে পালন করতে তৌফিক দান করে। এই দায়িত্বের বদলতের জন্য আমি আল্লাহর দরবারে নাজাত পাই কাল কিয়ামতের ময়দানে। এই দায়িত্ব পালন করতে জন্য এমন কোনো ভুল যাতে আমার না হয়ে যায়, যাতে কাল কিয়ামতের আল্লাহ দরবারে আসামির কাঠ করে দাঁড়াতে হয়, এই দোয়া সবার কাছে আমি চাই। এটা আমি মনে করি যে একটি বিরাট সংগ্রামের অংশ। আমরা অনেকগুলো প্রতিষ্ঠিত অপশক্তির বিরুদ্ধে মাঠে নেমেছে। এই 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 কাজ অনেকেই শুরু করেছে, কিন্তু কেউ এখন পর্যন্ত সফলতা পায়নি। সুতরাং আমার কাছে মনে হয় যে এটা কঠিন, নির্বাচনটা খুব ছোট সংগ্রাম ছিল, এখন বড় সংগ্রাম শুরু হলো আমাদের। আমরা সমাজের প্রতিষ্ঠিত শক্তি যাদের অনেক অর্থসম্মত রয়েছে, তাদের দ্বারা সমাজের অনেক মাথা তারা কিনে ফেলেছে। সুতরাং আমাদের কয়েকটি ফ্রন্টে যুদ্ধ করতে হবে। সুতরাং অবশ্যই এটা একটা সংগ্রামের, আমার মনে হয় একটি ছোট সংগ্রাম থেকে অনেক বড় একটা সংগ্রামে আমরা যুদ্ধ শুরু করলাম। এই পথ অনেক লম্বা, এই পথে অনেক বিপদ,
এবং সাফল্যর কোনো এখনো পর্যন্ত মানে চোখে আমরা কোনো সাফল্য দেখতে পাচ্ছি না। দেখুন আমি যখন নিখোঁজ ছিলাম তখন সবচেয়ে দুর্ভোগ মানে পোহাতে হয়েছে আমার পরিবারের সদস্যদেরকে। তারা মানে জীবন মৃত্যুর মাঝে আমি ভেবেছিলাম তারা ঠিক একইভাবেই ছিল। বের হওয়ার পর আমার উপর সবচেয়ে বেশি হক আমার পরিবারের ছিল। আমার সন্তান 8টি বছর তার পরিবার মা পিতার দেখা পায় নাই। আমার স্ত্রী 8 বছর এই অনিশ্চয়ের মধ্যে কাটিয়েছে। সে কি বিবাহিত নাকি বিধবা এটা বলতে পারতো না। আমার মা কখনো নিজের ভালোর দিকে তাকায়নি। বের হওয়ার পর তার চিকিৎসা করতে গিয়ে আমি জানতে পারলাম তার দুইবার স্ট্রোক হয়েছিল, কিন্তু তার নিজের চিকিৎসা তিনি করান নাই। আমার এখন প্রধান দায়িত্ব ছিল আমার পরিবারের খেয়াল রাখা, কিন্তু দায়িত্ববোধ থেকে দেশের প্রতি, জাতির প্রতি, আল্লাহ আখিরাতের কথা চিন্তা করে আমি যে সংগ্রামে নেমেছি, এখানে সবচেয়ে বেশি বঞ্চিত হচ্ছে আমার পরিবার। আমাকে তারা একেবারে পাচ্ছে না। এখানে আমার পরিবার আমাকে যে সাপোর্ট দিচ্ছে এটা অবশ্যই আমি তাদের কাছে কৃতজ্ঞ। তারা শুধু আমাকে সাপোর্ট দিচ্ছে তাই না, তারা আমার এই নির্বাচনী প্রচারণায় তারা সরাসরি অংশগ্রহণ করেছে। আমার মা, আমার স্ত্রী, আমার বোনেরা, আমার আত্মীয় স্বজনরা। তারা আমি যে তাদেরকে সময় দিতে পারছি না, আমার মা অসুস্থ, আমি ডাক্তারের কাছে নিয়ে যেতে পারছি না। আমার মেয়েদের স্কুল রেজাল্ট হচ্ছে, আমার নির্বাচনী প্রচারণার সময় আমি রেজাল্ট আনতে যেতে পারিনি। আমার মেয়েরা বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানে যায়, তারা চায় তার বাবা তাদের অনুষ্ঠান দেখতে যাবে, যেতে পারি না। আমার পরিবার সবচেয়ে বেশি বঞ্চিত, কিন্তু তারা কোনো অভিযোগ করে না, বরঞ্চ তারা আমার এই কাজে সহযোগিতা করে। আমি এখন এখানে আছি, আমার এক আত্মীয় হাসপাতালে অসুস্থ, আমার স্ত্রী এখন সেখানে আমার পক্ষ থেকে সে কাজটা করছে। তাই মনে করি যে আমার পরিবার যদি আমাকে নিঃস্বার্থভাবে কোনো রকম প্রশ্ন না করে আমাকে সমর্থন না দিত, আমি কোনো কাজই করতে পারতাম না। সুতরাং আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তারা আমার মতোই মোটিভেটেড। তারা জানে এই জীবনটা শেষ জীবন নয়, পরকালের জীবনটা আসল। তারা ওই জীবনের দিকে দৃষ্টি রেখে আমার জন্য কষ্ট করে যাচ্ছেন। আমাকে পরিবারের ব্যাপারে কোনো ব্যাপারে তারা চাপ দেন না, সকল কাজ তারা নিজেরা করেন। এই জন্য আমি কৃতজ্ঞ। পাশাপাশি আমার নির্বাচনী কাজে এবং এখন সামাজিক কাজে তারা হাত মারেন না। আমি সবসময় তাদের কাছে কৃতজ্ঞ ছিলাম, আছি এবং থাকবেন সব। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হচ্ছে মিরপুর, এখানে আমার আসনটি। এখানে 6টি সিটি কর্পোরেশনের ওয়ার্ড এবং 2টি ইউনিয়ন পরিষদ নিয়ে আমার এই আসনটি গঠিত। আমার আসনের অর্থনৈতিক শ্রেণীবিন্যাসে আমরা হচ্ছে গিয়ে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষরাই এখানে অধিকাংশ বসবাস করেন। আমাদের এখানকার মানুষের প্রধান পেশা হচ্ছে তারা শ্রমজীবী মানুষ। গার্মেন্টস কর্মী, পরিবহন কর্মী, নির্মাণ শ্রমিক, বিভিন্ন বাজারে ছোটোখাটো সবজি বিক্রেতা, দোকানদার, এরাই আমার প্রায় 60% আমার বাসিন্দারা এই কাজ করেন তারা আর কি। এবং নদীর উপরে যে 2টি ইউনিয়ন রয়েছে সেখানে বেশিরভাগ তারা কৃষিকাজ, এবং ওখান থেকে এসে ঢাকায় কাজ করে আবার ওখানে বসবাস করেন, এটাই এখানে বসবাস করেন আর কি। কিন্তু এখানে 3টি গুরুত্বপূর্ণ স্থাপনা এখানে রয়েছে। উত্তরাঞ্চলের 24টি জেলার সাথে সংযোগ স্থাপনকারী গাবতলী বাস টার্মিনাল আমার এই আসনের ভিতরে। এখান থেকে ইন্ডিয়াও যাতায়াত করা হয়। আমাদের বোটানিক্যাল গার্ডেন এবং জাতীয় চিড়িয়াখানা এখানে, যেটা প্রায় 200-400 একর জমি নিয়ে আনুমানিক এই 2 প্রতিষ্ঠানটি এখানে। প্রায় শতাধিক ছোট বড় শিল্প কারখানা এখানে রয়েছে। তো সব মিলিয়ে এটি একটি পাঁচমিশালী একটি অর্থনৈতিক অবস্থা, কিন্তু বাই অ্যান্ড লার্জ এখানে বঞ্চিত। যে পরিমাণ জনবসতি, যে পরিমাণ ঘনবসতি, সেই তুলনায় বরাদ্দ আমাদের এখানে নাই। যতটুকু বরাদ্দ এই পর্যন্ত এসেছে তা সঠিক মতো ব্যবহার হয় নাই। আমার জন্য এখন চ্যালেঞ্জ হচ্ছে প্রতিটি বরাদ্দর প্রতিটি টাকা যেন যথাযথভাবে ব্যবহার হয় সেটা নিশ্চিত করা। নিঃসন্দেহে যদি প্রধান সমস্যা বলতে হয়, সবার আগে বলতে হবে চাঁদাবাজি, প্রকাশ্যে এবং নীরব চাঁদাবাজি। শিল্পপতি, বাড়িওয়ালা, ব্যবসায়ী তো আছেই, রাস্তায় দাঁড়িয়ে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যে দিনে মাত্র কয়েকশো টাকা আয় করছে তাকেও চাঁদা গুনতে হচ্ছে। এই চাঁদাবাজির, প্রকট চাঁদাবাজির ফলে জনগণের কাঁধে কষাঘাত লাগে হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধির আকারে। যেই টাকা এই ব্যবসায়ীরা, এই দোকানদাররা দিচ্ছেন চাঁদা, সেই টাকাটা তারা জনগণকে দাম বৃদ্ধি করে আবার উসুল করে নিচ্ছেন। এটা হলো নাম্বার 1 সমস্যা। নাম্বার 2 সমস্যা হচ্ছে মাদক। প্রকাশ্যে মাদক বিক্রি হয় এবং একটা স্কুলের বাচ্চাও জানে যে কোথায় মাদক পাওয়া যায়। এত প্রকাশ্যে মাদক বিক্রি হঠাৎ আমার মনে হয় না এই মিরপুরে যেভাবে হয়
ঢাকার অন্যান্য স্থানে এত বড় হয় কিনা। আর তৃতীয় সমস্যা হচ্ছে, যেটা সারা দেশের সমস্যা, আমাদের সমস্যা, সেটা হচ্ছে দুর্নীতি। যতটুকু সরকার বরাদ্দ দেয়, যে খাতে দেয়, এটা যদি জবাবদিহিতার সাথে, স্বচ্ছতার সাথে এবং চাহিদা অনুসারে ব্যয় হতো, হয়তো আমরা অল্পতে অনেক অর্জন করতে পারতাম। কিন্তু বাস্তবতা হচ্ছে যেখানে ব্যাপক দুর্নীতি হচ্ছে। এই তিনটে আমার মূল সমস্যা: চাঁদাবাজি, মাদক এবং সরকারি ব্যয়ে দুর্নীতি। তারা পরিবর্তনের আশায় আমাকে বিজয়ী করেছে। তারা হাঁপিয়ে উঠেছে পুরনো বন্দোবস্তে, কালো টাকার প্রভাব, পেশি শক্তির ব্যবহার। রাজনীতিবিদরাই যেখানে জনগণের রক্ষক হওয়ার কথা, সেখানেই তারা ভক্ষক হিসেবে কাজ করছে। তাদের চাঁদাবাজ, মাদক চক্রকে এই রাজনীতিবিদরাই আশ্রয় প্রশ্রয় দান করে এসছে এবং এখান থেকে তারা অর্থনৈতিকভাবে লাভবান হয়েছেন। সরকারি যা বরাদ্দ, তার আমার মনে হয় না 10 ভাগের 1 ভাগও মানে মানুষের জন্য ব্যয় হয়েছে, বাকি 90 ভাগ হাওয়ায় মিলিয়ে গিয়েছে। তো তারা খুব ভালো করে জানে যে এই সমস্যার মূল উৎস হচ্ছে গিয়ে রাজনৈতিক শক্তি। রাজনৈতিক শক্তি দুর্বৃত্তদের দ্বারা নিয়ন্ত্রিত এবং তারা এটা হাঁপিয়ে উঠেছেন। জুলাই বিপ্লব তাদেরকে পরিবর্তনের আকাঙ্ক্ষা তাদের মধ্যে জাগিয়েছেন এবং আমার বিশ্বাস, আমার কথাবার্তায় তারা মনে করেছেন যে হয়তো আমি তাদের পরিবর্তন আনতে পারবো। এই পরিবর্তন আসার তারা আমাকে ভোট দিয়েছেন এবং এটাই আমার জন্য চ্যালেঞ্জ, পরিবর্তন করে দেখানো, শুধু মুখে বলা নয়। অনেক বড় একটি চ্যালেঞ্জ। আমি ঢাকা 14 বাসী, দেশবাসী, প্রবাসী সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে কাজটি বাস্তবায়ন করতে তৌফিক দান করেন। প্রথম অগ্রাধিকার হচ্ছে সরকারি যা ব্যয় আসবে সেটাকে স্বচ্ছতার সাথে ব্যয় করা। সরকারি বরাদ্দ প্রতি 6 মাস পর আমরা এটা জনসম্মুখে পেশ করব যে কত টাকা বরাদ্দ পেলাম, এটা কোথায় ব্যয় হলো। এটা স্বচ্ছতা যত থাকবে, যত জবাবদিহিতা বৃদ্ধি হবে, তত দুর্নীতি কমে আসবে। দ্বিতীয়ত হচ্ছে সামাজিক বিভিন্ন সমস্যা যেগুলো আছে, সেগুলো একমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ছেড়ে দিলে হবে না। জনগণকে সাথে নিয়ে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার আমার লক্ষ্য, যে এগুলো শুধু আপনারা একা করবেন না, আবার আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং জনগণ, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের, মসজিদ কমিটির সদস্য, বিভিন্ন বণিক সমিতি এবং মার্কেট মালিক যারা আছেন, বাড়ি মালিক যারা আছেন, মাদ্রাসা এবং স্কুলের শিক্ষক যারা আছেন, আলিয়া এবং কয় মাদ্রাসা আলেমগঞ্জ যারা আছেন, এবং জনসাধারণ ছাত্র যারা আছেন, সবাইকে নিয়ে একটি সামাজিক দুর্বল আন্দোলন গড়ে তোলা আমাদের লক্ষ্য। আমার মনে করি জনগণ যদি ঐক্যবদ্ধভাবে মাঠে নামে, সকল অপশক্তি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথমত হচ্ছে আমার তদারকির মধ্যে অন্যতম একটি জায়গা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। দুঃখের বিষয় হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক দুর্নীতি হচ্ছে। টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ হচ্ছে। টাকার বিনিময়ে যেই উন্নয়ন কাজটা করতে 100 টাকা লাগে, সেখানে 1000 টাকা দেখানো হচ্ছে। বিরাট দুর্নীতি। তো এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতি বন্ধ করতে হবে। দুর্নীতিগ্রস্ত যারা দায়িত্বপালন আছে তাদেরকে সরিয়ে সৎ, যোগ্য এবং স্বচ্ছতার যারা কাজ করে তাদেরকে এখানে বসাতে হবে। দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান আছে যেগুলো এমপির তত্ত্বাবধানে, সেখানে যেন স্বচ্ছতার সাথে কাজ করে, সেখানে যেন কোনো অসামাজিক অবৈধ কাজ না হতে পারে সেটা নিশ্চিত করতে হবে। সর্বশেষ এলাকা ভিত্তিক এই অবৈধ এবং অসামাজিক কার্যক্রম রোধ করার জন্য কমিটি গঠন করতে হবে। এই 3টি কাজ হচ্ছে আমার এই 100 দিনের মধ্যে করার প্ল্যান ইনশাআল্লাহ। আমাদের তরুণদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব। তারা পড়াশোনা করে চাকরি পাচ্ছেন না, কিন্তু আমাদের দেশের মানুষের মধ্যে যোগ্যতা রয়েছে। আমার অন্যতম একটি পরিকল্পনা যে প্রত্যেকটি এলাকায়, ওয়ার্ডে এবং ইউনিয়নে সরকারি স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আন্ডারে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা, যাতে তারা কর্মমুখী এবং কারিগরি শিক্ষা, আইটি শিক্ষা, ফ্রিল্যান্সিং, হস্তশিল্প, এগুলোতে তাদের প্রশিক্ষিত করে তোলা, যাতে তারা কর্মমুখী হয়ে উঠতে পারে। দেশীয় আন্তর্জাতিক শ্রমবাজারে তারা যেন তাদের সুযোগকে তারা আহরণ করতে পারে, সেজন্য তাদেরকে যোগ্য করে তোলা। দ্বিতীয়ত, যারা এখনও ছাত্র অবস্থায় আছেন, তাদের খেলার মাঠ নেই, সুস্থ বিনোদনের কোনো সুযোগ নেই। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে প্রত্যেকটি ওয়ার্ডে একটি খেলার মাঠের ব্যবস্থা করা, যাতে সুস্থ বিনোদনের সুযোগ তারা পায়। এবং বিভিন্ন সংগঠনের মাধ্যমে তাদেরকে ভালো কাজে ব্যস্ত রাখতে হবে, যাতে তারা অবৈধ এবং অসৎ কাজে সম্পৃক্ত না হয়ে যায়। এটা হচ্ছে আমার স্বপ্ন তরুণদেরকে নিয়ে, এবং সব কাজে তরুণদের সম্পৃক্ত করতে চাই। তাদের যে জীবন শক্তি রয়েছে, এটা কাদের মধ্যে নেই। তরুণরাই তো ফেস্টিভ্যালকে বিতাড়িত করেছে। সুতরাং সকল সামাজিক ভালো কাজে তাদেরকে আমি সম্পৃক্ত করবো, এটা আমার পরিকল্পনা ইনশাআল্লাহ। আমার অন্যতম একটি ওয়াদা ছিল সংসদ সদস্য হিসেবে, যে একটি মার্কেট প্রতিষ্ঠা করা, যেটা শুধুমাত্র নারীদের জন্য হবে, নারী উদ্যোক্তাদের জন্য হবে। এখন তো আমি সরকারি নিয়ে বিরোধী দলে আছি, আমি সরকারি দলের সাথে যোগাযোগ করে এটা আদায় করার চেষ্টা করব। দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন সুদবিহীন ঋণ যে ব্যবস্থা রয়েছে রুরাল ডেভেলপমেন্ট স্কিমের আন্ডারে,
সেটা এখানে আনা যায় কিনা, কারণ এটা শহরে বাস করে কিন্তু গ্রামের লোকদের চেয়ে তারা বঞ্চিত। নারীদেরকে সুদবিহীন ঋণ দেওয়া যায় কিনা, যায় তার হস্তশিল্প বা কোনো উদ্যোগ নিয়ে তারা চলতে পারে, তো তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার চেষ্টা আছে। পাশাপাশি তাদের শিক্ষায় বিভিন্ন কাজে নারীদের সম্পৃক্ততা বাড়ানো, যেটা জুলাই চার্টারের অন্যতম একটি যে নারীদের ক্ষমতায়ন করা, এটা আমার পরিকল্পনা আছে যেটার জন্য করতে পারি। এবং সর্বশেষ নারীদেরকে সামাজিক কাজে সম্পৃক্ত করা। আমরা কিন্তু অনেকেই নারীদের বড় বড় কথা বলি, কিন্তু কোনো সামাজিক কাজে আমরা নারীদের সম্পৃক্ত করি না। আমি নির্বাচন কাজে নিশ্চিত করেছি যে আমার মিনিমাম 50% আমার জন্য যারা প্রচারণা করেছে তারা যেন নারী হয়, তারা ঘরে ঘরে যে আমার জন্য প্রচারণা করেছে। আমি জানি না, আমাকে এই তথ্যটা আমার কাছে নেই যে কয়টা ভোট আমি পেয়েছি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আমার যা ভোট পেয়েছি তার উল্লেখযোগ্য অংশ নারীরা। আমি মনে করি যে নারীদেরকে আরও সমাজে অংশগ্রহণ করাতে হবে, তারা যেন সম্পৃক্ত হয়ে সমাজের এই সমাজ গঠনে তারা যেন অংশীদার হতে পারে, এটা নিশ্চিত করা আমার পরিকল্পনা ইনশাআল্লাহ। শুধু একটু বলবো যে জনসংখ্যা যে পরিমাণ, বরাদ্দটা যেন ওভাবে হয়। যেমন ধরেন গুলশানে অনেক 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 বরাদ্দ আছে, কিন্তু সেই তুলনায় আমার এখানে বরাদ্দ নেই। গুলশানের জনসংখ্যা আমার জনসংখ্যা অনেক কম, সুতরাং বরাদ্দ দেওয়ার সময় জনসংখ্যাটা হিসাব করে যেন বরাদ্দ দেওয়া হয়। যদি তা হয় তাহলে আমার মনে হয় অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি মনে করি যে বাংলাদেশের জনগণ খুব রাজনৈতিকভাবে সচেতন, তারা অনেক বিচক্ষণ এবং অধিকাংশ মানুষ একদম অন্তর থেকে ভালো। সুতরাং ভালো কোনো কাজে জনগণ আমার বিপক্ষে যাবে এটা আমার মনে হয় না। হয়তো প্রক্রিয়াগত ত্রুটির মাধ্যমে, অথবা ধরেন হকারদের উচ্ছেদ করতে গেলে তারা মাথায় নামতে পারে। সুতরাং হকার উচ্ছেদের আগে যারা এই পেশার সাথে জড়িত তাদের পুনর্বাসনের কথা আমাকে চিন্তা করতে হবে। সুতরাং এই কৌশলগত দিক যদি সঠিক থাকে, আমার বিশ্বের সকল ভালো কাজে জনগণকে আমি পাশে পাবো। আমি শুধু ঢাকা 14 আসনের ব্যাপারে বলতে পারবো, কারণ আমি এখানে সরাসরি উপস্থিত ছিলাম। আমি প্রত্যেকটা কেন্দ্রে নিজে ভিজিট করেছি, নির্বাচনের আগে, নির্বাচনের সময়। আমি দেখেছি যে বিভিন্ন সময় যখনই কোনো আচরণবিধির লঙ্ঘন নির্বাচনের দিন আমি লক্ষ্য করেছি, আমি ম্যাজিস্ট্রেটদের ইনফর্ম করেছি, স্থানীয় পুলিশ প্রশাসন ইনফর্ম করেছি, এবং এখানে যে মিলিটারি ইউনিটটা ডিপ্লয়েড ছিল, আর্মি ইউনিটটা ডিপ্লয়েড ছিল, তাদেরকে ইনফর্ম করেছি। এদের মধ্যে সবচেয়ে বেশি তড়িৎ রেসপন্স করেছে সেনাবাহিনীর সদস্যরা। আমি নির্দ্বিধায় বলতে পারি যে মিনিমাম 50টা কেন্দ্রে, মানে অর্ধেক কেন্দ্র ঝুঁকিপূর্ণ ছিল, এবং তার অর্ধেক অর্থাৎ প্রায় 30 থেকে 40টা কেন্দ্র একদম ফিজিক্যালি বেদখল হয়ে যেত যদি সেনাবাহিনী শক্ত ভূমিকা না থাকতো। আমি এই সেনাবাহিনীর ভূমিকায় এমন হয়েছে যে এক জায়গায় দখল করার চেষ্টার জন্য লোকজন জটলা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে কয়েকশো লোক কেন্দ্রে ঢুকে যাবে। আমার ওখানে যারা অবস্থান করা আছে তারা আমাকে জানিয়েছেন, আমি মিলিটারিকে ইনফর্ম করেছি, তারা এসে কুইক র্যাপিড অ্যাকশনের মাধ্যমে সেই বিশৃঙ্খলা দূর করেছে। ওই জায়গায় অবস্থান করে আমার লোকরা তাদের লাঠিচার্জের শিকার হয়েছে, এবং তাদের পিটুনি খেয়ে আহত হয়েছে, আমার লোক এরকম আছে। তো আমি দেখেছি যে তারা মানে আইন শৃঙ্খলা প্রয়োগ করতে যেয়ে কোনো দল দেখে নাই, কোনো কে কার লোক দেখে নেই, সবাইকে তারা ইকুয়ালি ট্রিট করেছে। আমি ঢাকা 14 আসনে বলতে পারি যে যদি ঢাকা 14 আসনে যতটুকু সুষ্ঠু নির্বাচন হয়েছে তার প্রধান ক্রেডিট আমি দেব বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদেরকে। প্রথমত হচ্ছে আমি নিজ উদ্যোগে সকল ব্যয়ের হিসাব প্রকাশ করছি, এটা আমার এই জবাবদিহিতা নিশ্চিত করার একটা উদ্যোগ। দ্বিতীয়ত হচ্ছে আমি একটি আধ্যাত্মিক মানুষ, আমি পরকালে বিশ্বাসী একজন মানুষ। সকল কাজে আমাকে চিন্তা করতে হবে যে এই যে কাজটা করছি এটা কি বাংলাদেশের আইনে বৈধ না অবৈধ। দ্বিতীয়ত হচ্ছে যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমি যে সিদ্ধান্ত নিতে যাচ্ছি এই সিদ্ধান্ত থেকে আমার সৃষ্টিকর্তা আমার উপর সন্তুষ্ট হচ্ছেন না অসন্তুষ্ট হচ্ছেন, এই দুইজনই যদি আমি রাখি, আমার কাছে মনে হয় এটি একটি ন্যাচারাল প্রসেস জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সৎ থাকার ব্যাপারে। কারণ হয়তো আইনের ফাঁক ফোরক দিয়ে আমি বেড়ে যেতে পারবো, কিন্তু সৃষ্টিকর্তার চোখ থেকে ফাঁকিয়ে দেওয়া সম্ভব না। এই অনুভূতি যদি আমার মধ্যে থাকে, আমার মনে হয় এটা সৎ থাকার জন্য এটা অনেক বড় একটা শক্তি। আমি এই দুটোকে আমার মনের ভিতরে এখন জাগ্রত রাখার চেষ্টা করছি। আল্লাহ যেন আমাকে আমৃত্যু এটা এই অনুভূতি আমার মধ্যে জাগৃত রাখেন, আমি সবার কাছে দোয়া প্রার্থী। প্রথম বার্তা থাকবে যে আমি দোষ স্বীকার করে নিচ্ছি, জনগণের যে প্রত্যাশা সেটা আমি তাদেরকে পূরণ করতে পারিনি, কিন্তু আমি আমার বিশ্বাস, আমি এটা আত্মবিশ্বাসের সাথে বলতে পারবো যে আমি চেষ্টা করে ত্রুটি করিনি। দ্বিতীয়ত হচ্ছে সংসদ সদস্যদের অনেক লিমিটেশন রয়েছে, বিশেষ করে আমি বিরোধী দলীয় সংসদ সদস্য। সরকারি বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন সরকারি দল যদি আমাকে ভালো কাজে, সামাজিক কাজে যদি সহযোগিতা না করে, আমার কিন্তু আসলে অপশনগুলো খুব লিমিটেড। আমি দোষ স্বীকার করবো, জনের কাছে ক্ষমা চাবো, এবং আমি বলবো যে হাতে আরও 3 বছর সময় আছে, আসুন আমরা চেষ্টা করে দেখি। চেষ্টা করা আমাদের দায়িত্ব,
সফলতা আমি মনে করি যে আল্লাহর তরফ থেকে আসে। সুতরাং আমি যদি জনগণ বলে যে এমপি ব্যর্থ হয়েছে, আমি এই দায় স্বীকার করে নিব, তোমাদের কাছে ক্ষমা চাইবো এবং বাকি যে 3 বছর আছে এর জন্য তাদের সহযোগিতা চাইবো ইনশাআল্লাহ। আমার যিনি প্রধান প্রতিনিধি ছিলেন জাতীয়তাবাদী দলের প্রার্থী শামীম ইসলাম তুলি, উনি একজন আন্তর্জাতিক স্বীকৃত ব্যক্তিত্ব। মানবাধিকার বিষয়ে তার যে কাজ সেটা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের উনি একটি স্বীকৃত ব্যক্তি। আমি সত্যিকার অর্থে তাকে অন্তর থেকে শ্রদ্ধা করি। আমি যখন গুম অবস্থায় ছিলাম, আমার অনেক নিকটাত্মীয় আমার পরিবারের সাথে যোগাযোগ করেনি, কিন্তু আমার প্রতিদ্বন্দ্বী শামীম ইসলাম তুলি নিয়মিত আমার পরিবারের সাথে যোগাযোগ রক্ষা করেছেন। সুতরাং এই যে তার বিপদের সময় ভুক্তভোগীদের পাশে থাকা অনেক বড় একটা গুণ, আমি এই জন্য তাকে শ্রদ্ধা করি। দ্বিতীয়ত সে হচ্ছেন তুখোড় সংগঠক। ওনাকে যখন মিরপুরের প্রার্থী করা হয়, উনি কিন্তু আসলে মিরপুরের বাসিন্দা নন, উনি নাখালপাড়ার বাসিন্দা। ওনার আসন হচ্ছে ঢাকা 12। সেখান থেকে এসে এখানে উনি যেভাবে সংগঠিত করে একটি ক্যাম্পেইন লঞ্চ করেছেন, এটা যে কারোর জন্য একটি উদাহরণ। আমি মনে করি যে নারী নেতৃত্বর যদি কোনো আইকন থেকে থাকে, শামীম ইসলাম তুলি তাদের মধ্যে একজন। তার কাছ থেকে আমাদের বাংলাদেশের নারীদের শেখা উচিত যে কীভাবে সংগঠন করতে হয়। সংগঠক হিসেবে আমি তাকে 100% মার্ক দেব। থার্ড হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি উনি একজন সৎ ব্যক্তি। উনি যখন গুমের ভিকটিমদের নিয়ে কাজ করেছেন, অনেক জাতীয় আন্তর্জাতিক সহযোগিতার অর্থায়ন উনি নিয়ে কাজ করেছেন। উনি যে অর্থ নিয়েছেন সেটা কাজ করে দেখেছেন যে কাজ ফান্ড কীভাবে ব্যবহার করতে হয়। এই যে তার ভিতরে সততা আমি দেখি, এটা একটা অনেক বড় একটা গুণ। আমি মনে করি যে সকল নেতৃবৃন্দের মধ্যে এই সততা থাকা উচিত। না, অবশ্যই খুব কঠোর বার্তা। আমরা যেই বাংলাদেশের স্বপ্ন দেখি, কালো টাকার প্রভাব মুক্ত, পেশি শক্তির ব্যবহার মুক্ত, মাদক মুক্ত, চাঁদাবাজি মুক্ত, মিথ্যা মামলাবাজির মুক্ত একটি দেশ, এটা কোনো এক ব্যক্তি এক দলের দ্বারা অর্জন করা সম্ভব নয়। এটা তখনই অর্জন করা সম্ভব যখন দলীয় ভেদাভেদ, আঞ্চলিক ভেদাভেদ, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমাজের ভালোর জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, এই যে সমাজ পুনর্গঠনের সংগ্রামে আমি নেমেছি, এই সংগ্রামে সবার সহযোগিতা আমার প্রয়োজন। আমি দেখব না কে কোন দলের। নির্বাচনের আগে আমার দল আমার বিরোধী দল ছিল, এখন আমি জনগণের। আমি অপর জনগণ, ধর্ম বর্ণ মতাদর্শ নির্বিশেষে সবার সহযোগিতা চাই। আসুন সবাই মিলে গড়ি নতুন বাংলাদেশ। প্রথম প্রশ্ন করতাম যে আপনি যে বিভিন্ন কোষাগারে অর্থ ব্যয় করছেন, এখানে কি আপনি কোনো স্বজনপ্রীতি করছেন কিনা। এই যে যাদেরকে আপনি সরকারি বরাদ্দ দিচ্ছেন, এদের মাধ্যমে কোনোভাবে আপনি সরাসরি বা ডিরেক্টলি ইনডিরেক্টলি আপনি কোনো বেনিফিটেড হচ্ছেন কিনা, এগুলো দেখা খুবই গুরুত্বপূর্ণ। তৃতীয়ত হচ্ছে আপনি আপনার যে লাইফস্টাইল আর আপনার যে বৈধ ইনকাম এর সাথে সামঞ্জস্য আছে কিনা। তৃতীয়ত হচ্ছে জনগণকে সেবা দিতে যে আপনি কি তাদের ভিতরে আপনার রাজনৈতিক প্রতিপক্ষ অথবা আপনার মতাদর্শের বিরোধী, আপনার ভিন্ন ধর্মাবলম্বী, এরা কোনোভাবে কোনো বৈষম্যের শিকার হচ্ছে কিনা, এগুলো নিশ্চিত করা জরুরি। এগুলো দেখা দরকার। কিন্তু দেখা উচিত না তার বাবা কি করতো, দেখা উচিত না তার দল কি অতীতে কি করেছে, এগুলো মুখ্য নয়। এগুলো হচ্ছে মুখ্য। সে স্বজনপ্রীতি করছে কিনা, তার জীবনযাত্রার বৈধ ইনকামের মধ্যে পার্থক্য আছে কিনা, সরকারি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে যে উনি কোনো বৈষম্য করছেন কিনা, এগুলো হচ্ছে আমাদের দেখার বিষয় জনপ্রতিনিধিদের। এইসব বিষয় প্রশ্ন করে এর সঠিক উত্তর তাদের কাছে আদায় করে নেওয়া, এটা আমার কাজ হতো যদি আমি গণমাধ্যম কর্মী হতাম।